একটা তালাব, যার গভীরে লুকিয়ে আছে শত বছরের অভিশাপ। এই জঙ্গলেই এক সাধু বন্দী করেছিল এক ভয়ঙ্কর রাক্ষসকে একটা মটকার ভেতরে। আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্ত করে দাও সাধু। আমি আর কাউকে কোনো ক্ষতি করব না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে আজাদ করো। আর ঠিক তখনই এক গরিব মৎস্যজীবী অর্জুন অজান্তেই খুলে ফেলে সেই অভিশপ্ত মটকা। তুমি আমাকে এই মটকা থেকে মুক্ত করেছো। এর বিনিময়ে আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। একটা ইচ্ছা তাকে বানায় ধনী, দ্বিতীয় ইচ্ছা বানায় তার মেয়েকে রাজকুমারী, আর তৃতীয় ইচ্ছা। মূর্খ, তুমি জানো না কেন আমি জেদ করেছিলাম তোমার 3টি ইচ্ছা পূরণ করতে। আমি কোনো দেবতা নই, আমি আসলে এক রাক্ষস। আজ আমি মুক্ত হয়ে গেছি। এবার আমি তোমাদের দুজনকে মেরে খাবো, তারপর পুরো গ্রামটাকেই খেয়ে ফেলবো। এখন আর কেউ আমাকে এই মটকার ভেতরে বন্দি করতে পারবে না। এক ফোঁটা মহারহস্যময় জল, এক সাধুর ভবিষ্যৎবাণী, আর এক বুদ্ধির লড়াই, মানুষ বনাম রাক্ষস। শেষ পর্যন্ত কে জিতবে, মানুষের বিবেক না মানুষের ভেতরের লালচ? এই গল্প শুধু গল্প নয়, এটা আমাদের সবার। মটকার অভিশাপ, লালচের শেষ পরিণতি। পুরো গল্প জানতে ভিডিও শেষ না করে যাবেন না। নতুন নতুন গল্প দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওটা ছিল এক ভয়ঙ্কর জঙ্গল। গাছের ডালপালাগুলো বাতাসে দুলে দুলে যেন অদ্ভুত কান্নার মতো শব্দ করছিল। পাশের একটি পুকুরের পানির ভেতরেও এক রহস্যময় সাঁই সাঁই আওয়াজ ছড়িয়েছিল। চারদিকে একটা অজানা শিহরণ মিশেছিল। ঠিক সেই পুকুরের ধারে দাঁড়িয়েছিল এক সাধু। তার সামনে মাটির তৈরি একটি মটকা রাখা ছিল। হঠাৎ প্রবল হাওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল। পুকুর পাড়ের বাতাস ঘন ও ভারী হয়ে উঠল। সাধু তখন মন্ত্র পড়তে শুরু করল। কালো ধোঁয়াটি ধীরে ধীরে ভেসে এসে মটকার দিকে এগিয়ে গেল এবং একসময় মটকার ভেতর ঢুকে পড়ল। সাধু মটকার মুখের ওপর একটি কাপড় ঢেকে দিল। ঠিক তখনই মটকার ভেতর থেকে আর্তকণ্ঠে ভেসে এলো, আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্ত করে দাও সাধু। আমি আর কাউকে কোনো ক্ষতি করব না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে আজাদ করো। সাধু কিছুক্ষণ নীরবে মটকার দিকে তাকিয়ে রইল। তারপর স্পষ্ট ও কঠোর কণ্ঠে বলল, কোনো মূল্যেই না। এখন থেকে তুমি আর দিনের আলো কিংবা রাতের অন্ধকার কিছুই দেখতে পাবে না। এখন তোমার পুরো দুনিয়া এই মটকাটারই। দয়া করো, দয়া করো। আমি শপথ করছি, আমি আর কখনো এমন কোনো কাজ করব না যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আমি সত্যি প্রতিজ্ঞা করছি। আচ্ছা, যদি তাই হয় তবে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি। ভবিষ্যতে যদি কোনো দিন কেউ এই মটকার মুখ খুলে দেয়, তবে তোমাকে তার 3টি ইচ্ছা পূরণ করতে হবে। তৃতীয় ইচ্ছা পূরণ করার পরই তুমি এই মটকা থেকে চিরদিনের জন্য মুক্ত হবে। কিন্তু মনে রেখো, 1টি বা 2টি ইচ্ছা পূরণ করলে তুমি মুক্ত হতে পারবে না। 3টি ইচ্ছা পূরণ করলেই কেবল তুমি স্বাধীন হবে। এরপর সে শেষ মন্ত্র পড়ল। মটকা আর তার উপর ঢাকা কাপড় হালকা আলোয় ঝলমল করে উঠল। তারপর সাধু মটকাটি তুলে পুকুরের জলে ছুঁড়ে দিল। রঙিন আলোর ঝিলিকের মধ্যে মটকাটি ধীরে ধীরে পানির গভীরে তলিয়ে গেল এবং চোখের পলকেই অদৃশ্য হয়ে গেল। একই সঙ্গে রঙিন আলোর রেখার মাঝে সাধুও সেখান থেকে মিলিয়ে গেল। এই ঘটনার কয়েকদিন পর একদিন অর্জুন পুকুরের ধারে জাল ফেলে বসেছিল। ঠিক তখন আরেকজন জেলে এসে তার পাশে দাঁড়িয়ে বলল, আরে অর্জুন ভাই, তুমি তো সত্যিই খুব ভাগ্যবান জেলে। যখনই জাল ফেলো তোমার জালে গাদা গাদা মাছ ধরা পড়ে।
আর আমাদের দেখো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকি, তবুও কিছুই জোটে না। তুমি আমাকে ভাগ্যবান বলছো, কিন্তু আমার স্ত্রী তো আমার এই ভাগ্য একদমই পছন্দ করে না। আমি যত মাছই ধরে নিয়ে যাই না কেন, তার কাছে সবসময়ই কম মনে হয়। জানো সে কি বলে? এইটুকু মাছই এনেছো? তোমার স্ত্রী গৌরী বৌদিকে কে না চেনে? মন্দ বোঝো না, কিন্তু ও খুব লোভী, আর লোভ মানুষের সবচেয়ে খারাপ স্বভাব। দেখো না, পাশে যতই ধন থাকুক, লোভের ক্ষুধা কখনো মেটে না। আমি তো ওকে সবসময় বোঝাই আমরা অন্যদের চেয়ে ভালো আছি, আমরা অন্তত না খেয়ে ঘুমোই না। কিন্তু কি করব বলো, ওর চাওয়ার শেষই নেই। সবসময় বলে আরও চাই, আরও চাই। ঠিক তখনই অর্জুনের জালে প্রচুর মাছ ধরা পড়ল। সে মাছগুলো নিয়ে বাজারের দিকে রওনা দিল। কিছুক্ষণ পরই এক ক্রেতা এসে বলল, ওহে বাহ, কি সুন্দর বড় আর টাটকা মাছ! আমি সব মাছ কিনে নেব। বলো, কত নেবে? এই সব মাছ আমি আপনাকে 10টি মুদ্রায় দিয়ে দেব। ক্রেতা সঙ্গে সঙ্গে 10টি মুদ্রা দিয়ে দিল। অর্জুন খুশি মনে বাড়ি ফিরে এলো। বাড়িতে এসে সে 10টি মুদ্রা তার স্ত্রী গৌরীর হাতে তুলে দিল। গৌরী বিরক্ত হয়ে বলল, এই 10টা মুদ্রা? এগুলো এমনভাবে আমার হাতে দিচ্ছ যেন এগুলো সোনার মুদ্রা। গৌরী, তোমাকে কতবার বলেছি, ঈশ্বরকে একটু ধন্যবাদ দাও। নিজের চেয়ে নিচে থাকা মানুষগুলোর কথা ভাবো। এই গ্রামেই কত জেলে আছে যারা সারাদিন জাল ফেলেও একটা মুদ্রা পর্যন্ত পায় না, আর আমরা অন্তত এতটুকু পাচ্ছি। আমরা না খেয়ে মরছি না। সব থাকা সত্ত্বেও তুমি এমন কথা বলো কেন? এইসব বাজে কথা বন্ধ করো। তোমাকে বিয়ে করে আমার কপাল পুড়েছে। আমি চাই না আমার মেয়ে সৌম্যাও কোনো গরিব ঘরে বিয়ে হোক। সৌম্যা পাশে দাঁড়িয়েছিল। সে হেসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগল। তুমি কি ভাবছো কোনো রাজপুত্র আমাদের সৌম্যাকে বিয়ে করবে না? আমি কোনো রাজকুমারীর চেয়ে কম নই। হয়তো আমার ভাগ্যেই কোনো রাজপুত্র লেখা আছে। তোমার মায়ের মতো ভাবলে কখনো সুখী হতে পারবে না সোমিয়া। যা আছে সেটাই যথেষ্ট, এটা বুঝতে শেখো। আজ থেকে তুমি প্রতিদিন আমার হাতে 50টা মুদ্রা তুলে দেবে। আমাদের গ্রামে তো একটা মাত্র পুকুর, আর এখানে আরো অনেক জেলে আছে। আমি যদি একবার মাছ ধরার পর বারবার জাল ফেলি, তাহলে বাকিদের কি হবে? আমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। যদি তোমার মৎস্যজীবীদের এত চিন্তা হয়, তাহলে যাও জঙ্গলের পুকুরে জাল ফেলো। সেখানে সারা দিন মাছ ধরতে পারবে আর রোজগারও বেড়ে যাবে। এই কথা বলে গৌরী পা ঠুকে রাগে চলে গেল। অর্জুন হতাশ হয়ে গভীর চিন্তায় ডুবে গেল। পরদিন সকালে অর্জুন জাল নিয়ে বেরোতেই গৌরী এসে বলল, যাওয়ার আগে একটা কথা মনে রেখো, আজ আর 10টা মুদ্রা চাই না, আজ আমাকে 50টা মুদ্রা চাই। যদি তুমি 50টা মুদ্রা না আনো, তাহলে আমি আমার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যাব। 50টা মুদ্রা? আমি 50টা মুদ্রা কোথা থেকে আনব? আমি যে মাছ ধরি সেগুলো বড়জোর 10টা মুদ্রায় বিক্রি হয়, এর বেশি না। তুমি কি করবে সেটা আমার জানার দরকার নেই। আজ থেকে প্রতিদিন 50টা মুদ্রা দিতে হবে, নইলে আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। এই কথা বলে গৌরী চলে গেল। অর্জুন চুপচাপ জাল নিয়ে বেরিয়ে পড়ল। একটা গাছের নিচে বসে সে গভীর চিন্তায় ডুবে নিজের সঙ্গে নিজেই কথা বলতে লাগল। আমার স্ত্রী গৌরী ভীষণ জেদি, যা বলে তা করেই ছাড়ে। কিন্তু 50টা মুদ্রার ব্যবস্থা আমি করব কিভাবে? যদি আমি পুকুরে বেশি জাল ফেলি, তাহলে হয়তো টাকার ব্যবস্থা হবে। কিন্তু তাহলে অন্য মৎস্যজীবীরা ভাববে আমার মধ্যেও লোভ ঢুকে পড়েছে, আমার স্ত্রীর মতো। তখন সবাই আমার বিরোধী হয়ে যাবে। আমি করবটা কি? এ কেমন দুশ্চিন্তা, এ কেমন বিপদ! অর্জুন কিছুক্ষণ চুপ করে রইল। হঠাৎ তার মুখে এক চিলতে আশা ঝলমল করে উঠল। হ্যাঁ, একটা কাজ করা যায়। আজ জঙ্গলের পুকুরে গিয়ে মাছ ধরব। সেখানে কেউ যায় না, হয়তো সেখানে বেশি মাছ পাওয়া যাবে। হ্যাঁ, এটাই ঠিক। এই ভাবনা মাথায় আসতেই অর্জুন জঙ্গলের পথে রওনা দিল। জঙ্গলের পথ ছিল দীর্ঘ ও ক্লান্তিকর। হাঁটতে হাঁটতে সে অর্ধেক পথ পেরিয়ে গিয়েছিল। কিছুক্ষণ বিশ্রামের জন্য এক বিশাল গাছের নিচে বসে পড়ল। আহা, রাম, বাপ রে বাপ, আমি তো একেবারে ক্লান্ত হয়ে পড়েছি। পুকুরে যদি অনেক মাছও ধরা পড়ে, সেগুলো গ্রামে নিয়ে যাব কিভাবে? ঠিক তখনই সামনে তার চোখে পড়ল এক দৃশ্য। একজন সাধু মহারাজ গাছের ডালের নিচে ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। আরে বাহ,
এ তো বেশ জ্ঞানী সাধু বাবা মনে হচ্ছে। চল, সুযোগ বুঝে আশীর্বাদটাই নিয়ে নি। অর্জুন সাধুর কাছে এগিয়ে গেল। সাধু ধীরে ধীরে চোখ খুলে বললেন, কে তুমি বাছা? প্রণাম মহারাজ, আমার নাম অর্জুন। আমি একজন মৎস্যজীবী, জঙ্গলের পুকুরে মাছ ধরতে যাচ্ছি। তোমাদের গ্রামের পুকুরে কি মাছ নেই, নাকি গ্রামেই পুকুর নেই? না মহারাজ, আমাদের গ্রামে বড় পুকুর আছে, মাছও অনেক আছে, কিন্তু আমার স্ত্রীর ইচ্ছা পূরণ করতে আমাকে বেশি মাছ দরকার, তাই জঙ্গলের পুকুরে এসেছি। এই কথা বলে অর্জুন তার স্ত্রীর স্বভাবের কথা সাধুকে খুলে বলল। সাধু গভীর দৃষ্টিতে অর্জুনকে দেখলেন। তার চোখে করুণা আর রহস্য দুটোই একসঙ্গে ঝলমল করছিল। তুমি তো বড় হৃদয়ের মানুষ, স্ত্রীর ইচ্ছা পূরণ করতে এত বড় ঝুঁকি নিয়েছ। শোনো অর্জুন, আমি কোনো সাধারণ সাধু নই, আমি এক মায়াবী সাধু। ভবিষ্যৎ দেখার শক্তি আমার আছে। আরে বাহ, তাহলে আমার ভবিষ্যৎ বলুন না মহারাজ, কি হতে চলেছে? আমি তোমার ভবিষ্যৎ দেখে ফেলেছি বাছা। খুব শিগগিরই তুমি এক পুকুর থেকে একটি মটকা তুলে আনবে। যখন তুমি সেটি খুলবে, তখন তার ভেতর থেকে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর রাক্ষস। বহু বছর আগে আমি তাকে এই মটকার ভেতরে বন্দী করেছিলাম। সে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। মনে রেখো, সে যখন বাইরে আসবে, নিজেকে মটকা দেব বলে পরিচয় দেবে। সে বলবে তোমার 3টি ইচ্ছা পূরণ করবে। তারপর কি হবে মহারাজ? তারপর ঠিক সেটাই হবে যা প্রতিটি লোভী মানুষের সঙ্গে হয়। তুমি তাকে 3টি ইচ্ছা জানাবে, আর যখন সে 3য় ইচ্ছা পূরণ করবে, তখন সে তোমাকে ও তোমার স্ত্রীকে হত্যা করবে। এরপর সে এই পৃথিবীতে ধ্বংস নামিয়ে আনবে। মহারাজ, এই ভবিষ্যৎ কি বদলানো যায় না? দয়া করে উপায় বলুন মহারাজ। ভবিষ্যৎ বদলানো যায় না, তবে তার থেকে বাঁচার উপায় আছে। তারপর ঋষি মহারাজ একটা শিশি বের করে অর্জুনের হাতে দিল এবং অর্জুনের কানের কাছে কিছু ফিসফিস করে বলল, হ্যাঁ অর্জুন, আর তোমার সব সমস্যার সমাধান এই কথার মধ্যেই লুকিয়ে আছে। এই শিশির জলে রয়েছে তোমার সমস্যার সমাধান। মনে রেখো, নিয়তি মানুষকে বাঁচার অনেক সুযোগ দেয়, শুধু বুঝে নিতে হয়। এই জলই তোমাকে রক্ষা করবে। ধন্যবাদ সাধু মহারাজ, ধন্যবাদ। শিশিটি পকেটে রেখে অর্জুন জঙ্গলের পুকুরের দিকে এগিয়ে গেল। পুকুরটি ছিল গভীর নীরবতায় ঢাকা। চারদিকে ঘন অন্ধকার, গাছ থেকে ঝরছে ফোঁটা ফোঁটা জল, আর বাতাসে ছড়িয়েছিল এক রহস্যময় নিস্তব্ধতা। বাপ রে বাপ, এখানে তো ভয়ানক শুনশান। মনে হচ্ছে বহু বছর ধরে এখানে কোনো মানুষের পা পড়েনি। তবুও আমাকে তো মাছ ধরতেই হবে, এখন যা হওয়ার দেখা যাবে। এই বলে অর্জুন পুকুরের জলে নিজের জাল ফেলল। অনেকটা সময় কেটে গেল, কিন্তু জালে একটাও মাছ ধরা পড়ল না। এ আবার কি হলো? একটাও মাছ তো হাতে এলো না। এখানে তো সত্যিই কোনো মাছ নেই মনে হচ্ছে। তাহলে কি এই পুকুরটা একেবারেই পরিত্যক্ত? ধুর, অযথাই এখানে চলে এলাম। এই কথা বলতেই হঠাৎ করে তার জালটা ভারী হয়ে উঠল। অর্জুন জাল টানতেই চমকে উঠল। আরে, এ কি? এটা আবার কি? পরের মুহূর্তেই বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে গেল। এ কি? এটা তো একটা পুরনো মটকা। আমার জালে মটকা ধরা পড়েছে। ব্যাপারটা কি? হয়তো এর ভেতরে সোনার মুদ্রা আছে। যদি সত্যিই তাই হয়, তাহলে তো আমার স্ত্রীর সব ইচ্ছাই পূরণ হয়ে যাবে। 50টা হলে তো ভালোই, আর যদি 100টা মুদ্রা থাকে, তাহলে তো কথাই নেই। এই কথা ভেবে হেসে উঠল সে। অর্জুন মটকার মুখের কাপড় খুলে দিল। পরের মুহূর্তেই মটকার ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে লাগল। সেই ধোঁয়া পাক খেতে খেতে আকাশের দিকে উঠল এবং ধীরে ধীরে এক বিশাল ভয়ঙ্কর মানুষের আকৃতি নিল। অর্জুন ভয়ে কাঁপতে লাগল। হে ভগবান, এটা কি? এটা আবার কি ভয়ঙ্কর ব্যাপার? সেই বিশাল আকৃতি জলজলে চোখে অর্জুনের দিকে তাকিয়ে রইল। চারদিকের বাতাস থেমে গেল, গাছপালা কেঁপে উঠতে লাগল। বিশাল মানবটি চারপাশে তাকিয়ে বিকট শব্দে হাসতে শুরু করল। তুমি আমাকে এই মটকা থেকে মুক্ত করেছ। এর বিনিময়ে আমি তোমার 3টি ইচ্ছা পূরণ করব। এই কথা শুনে অর্জুন চমকে উঠল। তার ভয় কিছুটা কমে গেল আর মনে আশা জাগল। সে সাহস করে জিজ্ঞেস করল, কিন্তু তোমাকে এই মটকার ভেতরে বন্দি করেছিল কে? অযথা প্রশ্ন করিস না, ইতিহাস জানার দরকার নেই তোর। আমি মটকা দেব। এখন তোর 3টা ইচ্ছা বল।
আমি শুধু 3টি পূরণ করব। বিশাল মানবটির কণ্ঠ ছিল কঠোর, তার আওয়াজ চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। অর্জুন কিছুটা ভয় পেলেও মনে মনে ঠিক করল সে শুধু একটি ইচ্ছাই চাইবে। ভগবান আমাকে যতটুকু দিয়েছেন তাতেই আমি সন্তুষ্ট, কিন্তু আমার স্ত্রীর খুব বেশি ধনের লোভ আছে। তুমি শুধু আমার একটি ইচ্ছা পূরণ করো, বাকি 2টি আমি চাই না। আমাকে অনেক ধন দাও, এই একটাই অনুরোধ। এই কথা শুনে মটকাদেব ভীষণ রেগে গেল। না, আমি 3টি ইচ্ছাই পূরণ করব। তোকে 3টি চাইতে হবে। কিছু সময় দিচ্ছি তোকে। এই কথা বলে সে আবার কালো ধোঁয়ায় পরিণত হয়ে মটকার ভেতরে ঢুকে গেল। অর্জুন মটকাটি তুলে নিয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে পৌঁছতেই হাতে মটকা দেখে তার স্ত্রী গৌরী অবাক হয়ে গেল। এটা কি নিয়ে এসেছো? অর্জুন পুরো ঘটনাটা গৌরীকে খুলে বলল। সাধু, মটকা, ভেতর থেকে বেরোনো বিশাল ভয়ঙ্কর আকৃতি আর 3টে ইচ্ছার কথা। গৌরী রেগে গিয়ে বলল, তোমার মতো বোকা মানুষ আমি জীবনে দেখিনি। এত বড় সুযোগ পেয়েছো আর তুমি শুধু একটা ইচ্ছা চাইতে চাও? তুমি কি পাগল? 3টে ইচ্ছা পাওয়া যাচ্ছে, সবই চাইবে। গৌরী, মানুষের ইচ্ছার তো কোনো শেষ নেই, কিন্তু অতিরিক্ত লোভ খুব খারাপ। লোভই সব সর্বনাশের মূল। তাই আমি ভেবেছিলাম একটাই ইচ্ছা চাইব। এই সব বাজে কথা বন্ধ করো। মটকাদেব আবার বেরোলে তুমি তার কথা মেনে নেবে আর 3টে ইচ্ছাই চাইবে। ঠিক সেই মুহূর্তেই মটকার ভেতর থেকে আবার কালো ধোঁয়া বেরিয়ে এলো এবং মুহূর্তের মধ্যেই সেই বিশাল মানবের রূপ নিল। গৌরী আর তাদের মেয়ে সৌম্যা ভয়ে কাঁপতে লাগল। আমার কথা ভেবেছিস না এখনো ভাবিসনি? যদি আমার কথা না মানিস তাহলে তোকে আর তোর পুরো পরিবারকে মুছে ফেলবো। ঠিক আছে, আমি 3টে ইচ্ছাই চাইব। আমার প্রথম ইচ্ছা, আমার স্ত্রীকে অঢেল ধন দাও। আমাদের এত ধনী করে দাও যাতে আমরা খুব বড় লোক হয়ে যাই। ঠিক আছে, তোর প্রথম ইচ্ছা পূরণ হবে। জঙ্গলে গিয়ে একটি লাল রঙের গাছ খুঁজে বের করিস। সেই গাছের নিচে খুঁড়লে এক প্রাচীন গুপ্তধন পাওয়া যাবে। সেটা তোকে ধনী বানাবে। কিছুদিন পর আমি আবার ফিরে এসে তোর দ্বিতীয় ইচ্ছা শুনব। আর হ্যাঁ, এই মটকাটা খুব সাবধানে রাখবি। যদি এটা ভেঙে যায় তাহলে তোর সঙ্গে ভয়ঙ্কর কিছু হবে। তুই আর তোর পরিবার সবাই ধ্বংস হয়ে যাবি। বিকট হাসি দিয়ে সেই বিশাল মানব কথাগুলো বলে আবার মটকার ভেতরে ঢুকে গেল এবং কালো ধোঁয়ায় পরিণত হয়ে অদৃশ্য হয়ে গেল। অর্জুন খুব সাবধানে মটকাটি তুলে নিয়ে আলমারির ভেতর রেখে দিল। তারপর সে বলল, চলো এবার লাল গাছের খোঁজে বেরোই। আরে বাপরে, আমি তো খুব ক্লান্ত হয়ে পড়েছি। কাল যাওয়া যাক না, আজ নয়। কিন্তু সঙ্গে সঙ্গেই সে আবার জেদ ধরল, না, আমি আর অপেক্ষা করতে পারছি না, এখনই যেতে হবে। স্ত্রীর জেদ দেখে অর্জুন আর কিছু বলতে পারল না। অনিচ্ছা সত্ত্বেও সে গৌরীর সঙ্গে জঙ্গলের দিকে রওনা দিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর অবশেষে তারা একটি লাল রঙের গাছ দেখতে পেল। এই তো সেই লাল গাছ। চলো এর নিচেই খুঁড়ি। অর্জুন আর গৌরী মিলে লাল গাছটির নিচে খোঁড়াখুঁড়ি শুরু করল। অনেকক্ষণ পর হঠাৎ ফাওরা শক্ত কোনো কিছুর সঙ্গে ঠেকে গেল। মনে হচ্ছে ভেতরে খুব ভারী কিছু আছে। বাহ, এত সোনা, এত ধন! এবার আমরা সত্যিই ধনী হয়ে গেলাম। অর্জুন সেই সোনার মুদ্রাগুলো বাড়িতে নিয়ে এলো এবং তার মেয়ে সৌম্যাকে পুরো খাজানাটা দেখালো। সৌম্যা আনন্দে লাফিয়ে উঠল। গৌরী গর্বের সঙ্গে বলল, দেখলে, যদি আমি তোমার সঙ্গে ঝগড়া না করতাম তাহলে তুমি জঙ্গলে যেতে না আর এই মোটকাও পেতে না। কয়েকদিনের মধ্যেই অর্জুন তার গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠল। বিলাসবহুল প্রাসাদ, অসংখ্য চাকর-বাকর আর বিস্তীর্ণ জমি জমা সবই তার হয়ে গেল। একদিন অর্জুন তার প্রাসাদে স্ত্রী ও মেয়েকে নিয়ে বসেছিল। হঠাৎ করেই মটকাটা কাঁপতে শুরু করল। ঠিক তখনই মটকার ভেতর থেকে কালো ধোঁয়া বেরিয়ে এলো এবং মুহূর্তের মধ্যে আবার সেই বিশাল মানবের রূপ নিল। বিশাল মানবটি মনোযোগ দিয়ে পুরো প্রাসাদটা দেখল। তো শেষ পর্যন্ত তুমি ধনী হয়ে গেছো। এবার তোমার দ্বিতীয় ইচ্ছার কথা বলার সময় এসেছে। বলো। সত্যি বলতে কি,
আমার বুঝতে পারছি না দ্বিতীয় ইচ্ছা কি চাইব। আমার তো সবই আছে। এসব কথা বন্ধ করো। কি সব আছে? আমরা এখন ধনী, ধনীদের মতো ভাবতেও শিখতে হবে। মানে মানে আমাদের মেয়ে সৌম্য এখন বড় হয়ে গেছে, এবার তার জন্য উপযুক্ত পাত্র খুঁজতে হবে। আমি চাই সৌম্যার বিয়ে কোনো রাজপুত্রের সঙ্গে হোক, যাতে সে সত্যিই রাজকুমারী হয়ে যায়। আমার স্ত্রীর ইচ্ছাই আমার ইচ্ছা। ঠিক আছে, তোমার ইচ্ছা পূরণ করা হবে। কিছুদিন পর আবার আমি ফিরে আসব। ততদিনে তোমরা তৃতীয় ইচ্ছাটা ভেবে রেখো। এই কথা বলে সে আবার মটকার ভেতরে ঢুকে গেল। পরদিন এক চাকর এসে জানালো, বাইরে একজন যুবক দাঁড়িয়ে আছে। তার পোশাক আশাক রাজপুত্রের মতো। সে নিজেকে এই রাজ্যের রাজপুত্র বলে পরিচয় দিচ্ছে। যাও, তাকে তাড়াতাড়ি ভেতরে নিয়ে এসো। আমার নাম রাজকুমার আদিত্য। আমি এই রাজ্যের রাজপুত্র। কয়েকদিন আগে আমি আপনার কন্যাকে তার সখীদের সঙ্গে মাঠে দেখেছিলাম। তখন খুব গুরুত্ব দিইনি, কিন্তু গত রাতে সে আমার স্বপ্নে আসে, আর আমি বুঝতেই পারিনি কবে তার প্রেমে পড়ে গেছি। আমি আপনার কন্যাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে অর্জুন ও গৌরী আনন্দে অভিভূত হয়ে গেল। কয়েক দিনের মধ্যেই রাজকুমার আদিত্য ও সৌম্যার বিয়ে খুব ধুমধাম করে সম্পন্ন হল। সৌম্যা সত্যিই রাজ্যের রাজকুমারী হয়ে উঠল। বিয়ের কিছুদিন পর একদিন অর্জুন গভীর চিন্তায় বসেছিল। তখন গৌরী এসে বলল, সবকিছু কত সুন্দর হয়ে গেছে। কখনো ভাবিনি এমন দিন আমাদের আসবে। আমরা এত ধনী হয়েছি, আর আমাদের মেয়ে রাজকুমারী হয়েছে। তুমি কি তৃতীয় ইচ্ছার কথা ভেবেছো? হ্যাঁ, সেই কথাই ভাবছি। আমরা তো এখন বুড়ো হয়ে যাচ্ছি। ভাবো তো, যদি আমরা আবার যুবক হয়ে যাই, কত ভালো হতো। গৌরী, লোভ আর ইচ্ছার সত্যিই কোনো শেষ নেই। আজ তুমি সেটা আবার প্রমাণ করলে। ঠিক তখনই মটকার ভেতর থেকে আবার কালো ধোঁয়া বেরোতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই সেই ধোঁয়া আবার বিশাল মানবের রূপ ধারণ করল। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার দ্বিতীয় ইচ্ছা পূরণ হয়ে গেছে। তোমার মেয়ের বিয়ে এক রাজকুমারের সঙ্গে হয়ে গেছে। এবার তৃতীয় ইচ্ছা বলার সময় এসেছে। বলো, তোমার তৃতীয় ইচ্ছা কি? বলো। তাহলে আমার তৃতীয় ইচ্ছা হলো, আমি আর আমার স্ত্রী যেন আবার যুবক হয়ে যাই। মটকা দেব সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে দিল। রঙিন আলো চারদিকে ছড়িয়ে পড়ল, আর মুহূর্তের মধ্যেই অর্জুন আর গৌরী আবার যুবক হয়ে গেল। যাও, আয়নায় নিজেকে দেখে এসো। যাও, আয়নায় দেখো। ওরা দুজন আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজেদের দেখে দুজনেই চমকে উঠল। গৌরী বলল, আমি তো সত্যি আবার যুবতী হয়ে গেছি, আবার সুন্দর হয়ে গেছি। হ্যাঁ গৌরী, আমাকেও তো ঠিক 20 বছরের যুবকের মতো লাগছে। আমরা সত্যিই আবার যুবক হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের তৃতীয় ইচ্ছাটাও পূরণ করেছ। এবার তুমি যেতে পারো। ধন্যবাদ। অর্জুনের কথা শুনে মটকাদেব রেগে গিয়ে রঙিন আলোর ঝলকানিতে তার আসল রূপ ধারণ করল। মূর্খ, তুমি জানো না কেন আমি জেদ করেছিলাম তোমার 3টি ইচ্ছা পূরণ করতে। আমি কোনো দেবতা নই, আমি আসলে এক রাক্ষস। হ্যাঁ, আমি এক রাক্ষস। অনেক বছর আগে এক সাধু তার জাদু বলে আমাকে এই মটকার ভেতরে বন্দি করেছিল। বন্দি করার সময় সে বলেছিল, যদি তুমি কোনো মানুষের 3টি ইচ্ছা পূরণ করতে পারো, তাহলে তুমি চিরকালের জন্য এই মটকা থেকে মুক্ত হয়ে যাবে। আজ আমি মুক্ত হয়ে গেছি। এবার আমি তোমাদের দুজনকে মেরে খাবো, তারপর পুরো গ্রামটাকেই খেয়ে ফেলবো। এখন আর কেউ আমাকে এই মটকার ভেতরে বন্দি করতে পারবে না। আমাদের মারো না, দয়া করো। আমি তোমাদের 3টি ইচ্ছাই পূরণ করেছি। এবার আমি কাউকেই ছাড়ব না। বহু বছর পরে আমি মুক্ত হয়েছি। অনেক দিন ধরে মানুষের রক্ত পান করিনি। এবার আমি তোমাদের দুজনের রক্ত পান করে আমার পিপাসা মেটাবো। দেখলে তো লোভের পরিণাম কি হয়। আমরা না থাকলে এই ধনসম্পত্তিরই বা কি মূল্য। আমি ভয় পেয়েছিলাম, ঠিক এই কথাটারই ভয় ছিল আমার। কিন্তু তোমার জেদের কাছে আমি হেরে গেছি। যখন আমাদের সবই ছিল, তখন আর কেন চাইতে গেলাম আরও।
ঠিক আছে, আমি বুঝে গেছি তুমি আমাদের না মেরে ছাড়বে না, কিন্তু মরার আগে মানুষের একটি শেষ ইচ্ছা পূরণ করা হয়। বলো তো, তুমি কি আমার শেষ ইচ্ছাটাও পূরণ করবে না? তুমি কি এতটাই নিষ্ঠুর? কি শেষ ইচ্ছা? তুমি যখন প্রথমবার এই মটকা থেকে বেরিয়েছিলে, তখন থেকেই আমার মনে একটা প্রশ্ন ঘুরছে। এই যে তুমি এত বড় এক রাক্ষস, তুমি এত ছোট একটা মটকার ভেতরে কিভাবে থাকতে পারো? আমি সত্যিই বুঝতে পারছি না। কেন থাকতে পারবো না? আমি রাক্ষস। আমরা চাইলে ছোট আকারেও থাকতে পারি, আবার বিশাল রূপও নিতে পারি। আচ্ছা, বুঝেছি। মানে এই মটকাটা ভেতর থেকে পুরো শুকনো ছিল বলেই তুমি এর ভেতরে থাকতে পেরেছ। এই কারণেই বোধহয় এর মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল, যাতে ভেতরে পানি না ঢোকে। যদি ভেতরে পানি থাকতো, তাহলে তুমি কখনোই এর ভেতরে থাকতে পারতে না। এই সব বাজে কথা। পানি থাকলেও আমি এর ভেতরে থাকতে পারতাম, বুঝলে? আমি মানি না। আমার কথা বিশ্বাস করো। যদি তাই হয় তাহলে ঠিক আছে, এই মটকার ভেতরে একটু পানি ঢালো। আরে ঢালো তো পানি, ঢালো। অর্জুন সঙ্গে সঙ্গে নিজের পকেট থেকে সেই শিশিটি বের করে খুব দ্রুত তার ভেতরের জল মটকার মধ্যে ঢেলে দিল। নাও, আমি পানি ঢেলে দিলাম। এবার দেখো, এখন দেখো, এই মুহূর্তেই আমি তোমার সামনে এই মটকার ভেতরে ঢুকে দেখাবো। তারপর বের হয়ে তোমাকে এমন মৃত্যু দেব যার কথা তুমি কল্পনাও করনি। এই কথা বলেই রাক্ষসটি কালো ধোঁয়ায় পরিণত হয়ে মটকার ভেতরে ঢুকে গেল। পর মুহূর্তেই সে আবার বাইরে বেরিয়ে এসে বিশাল মানবাকৃতি ধারণ করল। কিন্তু ঠিক তখনই তার সারা শরীরে আগুন ধরে গেল। আরে আরে, শেষ পর্যন্ত তুমি এই মটকার ভেতরে কি ঢেলেছিলে বলো বলো। মূর্খ, এর রহস্য আমি কখনোই বলবো না। এই মটকার ভেতরে আমি কি ঢেলেছিলাম তুমি কোনোদিন জানতেও পারবে না, কোনোদিন না। কয়েক মুহূর্তের মধ্যেই রাক্ষসটি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। গৌরী বিস্ময়ে বলল, কিন্তু আপনি এই মটকার ভেতরে আসলে কি জল ঢেলেছিলেন? হ্যাঁ গৌরী, আমি তোমাকে পুরো সত্যটা বলিনি। যেদিন আমি জঙ্গলের পুকুরের দিকে গিয়েছিলাম, সেদিন সেখানে আমার সঙ্গে এক সাধু মহারাজের দেখা হয়েছিল, যিনি ভবিষ্যৎ দেখতে পারতেন। সেই সাধু রহস্যময় ভঙ্গিতে ধীরে ধীরে আমার কাছে এসে বলেছিলেন, অর্জুন, আমি তোমার ভবিষ্যৎ দেখে ফেলেছি বাছা। খুব শিগগিরই তুমি এক পুকুর থেকে একটি মটকা তুলে আনবে। যখন তুমি সেটি খুলবে, তখন তার ভেতর থেকে বেরিয়ে আসবে এক ভয়ঙ্কর রাক্ষস। বহু বছর আগে আমিই তাকে এই মটকার ভেতরে বন্দি করেছিলাম। সে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল। মনে রেখো, সে যখন বাইরে আসবে, নিজেকে মটকা দেব বলে পরিচয় দেবে। সে বলবে তোমার 3টি ইচ্ছা পূরণ করবে। তারপর কি হবে মহারাজ? তারপর ঠিক সেটাই হবে যা প্রতিটি লোভী মানুষের সঙ্গে হয়। তুমি তাকে 3টি ইচ্ছা জানাবে, আর যখন সে 3য় ইচ্ছা পূরণ করবে, তখন সে তোমাকে ও তোমার স্ত্রীকে হত্যা করবে। এরপর সে এই পৃথিবীতে ধ্বংস নামিয়ে আনবে। মহারাজ, এই ভবিষ্যৎ কি বদলানো যায় না? দয়া করে উপায় বলুন মহারাজ। ভবিষ্যৎ বদলানো যায় না, তবে তার থেকে বাঁচার উপায় আছে। এই জলটি নাও, এই জলই তোমাকে রক্ষা করবে। মনে রেখো অর্জুন, 3য় ইচ্ছা পূরণ হবার পর যখন সে তোমাকে মারার হুমকি দেবে, তখন ধৈর্য হারাবে না। তাকে বলবে, এত বড় রাক্ষস হয়েও তুমি এত ছোট মটকার ভেতরে কিভাবে থাকতে পারো? সে অহংকারে বলবে, রাক্ষস ছোট আর বড় 2 রূপই নিতে পারে। তখন তার কথা বিশ্বাস করবে না। তাকে বলবে, এই মটকার ভেতরে যদি পানি ঢালা হয়, তবুও কি তুমি থাকতে পারবে? সে রেগে গিয়ে নিজের শক্তি প্রমাণ করতে মটকার ভেতরে ঢুকবে। ঠিক তখনই তুমি এই শিশির জল মটকার ভেতরে ঢেলে দেবে। সে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। আর যদি সে আমার কথা না শোনে? তাহলে তোমার ও তোমার পরিবারের মৃত্যু নিশ্চিত। কিন্তু ঈশ্বরের ওপর ভরসা রাখবে, এই জলই তোমাদের রক্ষা করবে। এই জন্যই আমরা বেঁচে গেছি। সেদিন যদি সেই সাধুর সঙ্গে আমার দেখা না হতো, তাহলে আজ আমরা কেউই বেঁচে থাকতাম না। অর্জুন কথা শেষ করতেই গৌরীর চোখে জল চলে এলো। আমাকে ক্ষমা করে দাও। আজকের পর আমি আর কখনো লোভ করব না। সেদিন অর্জুন ও গৌরী বুঝে গিয়েছিল, ধনের থেকেও বড় সম্পদ হলো বিবেক, আর লোভ সবসময় ধ্বংসের পথেই নিয়ে যায়। ইচ্ছার শেষ তখনই হয় যখন মানুষ নিজের ভেতরের রাক্ষসকে জয় করতে পারে।